আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর শাকি। প্রথমে সংবাদ শিরোনাম। মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় জুয়া প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ২০২৬ চূড়ান্ত অনুমোদন। অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। কেবল ক্ষমতা দখলের জন্য দলাদলীয় হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১০ম বৈঠকে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনটির খসড়া উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা কর্তৃক জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সভায় দেওয়া পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এ আইনের খসড়া উপস্থাপন করা হয়। পাবলিক পরীক্ষাসমূহে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এবং ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষা সংক্রান্ত অপরাধসমূহ এবং এর দণ্ড আইনের আওতায় আনার উদ্দেশ্যে বিদ্যমান আইনে সংশোধন করা হয়েছে। সভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬-এর খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটির উদ্যোক্তাও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একই সাথে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশাল জনসংখ্যার এই দেশে শিক্ষা ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ করা গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আজ ঢাকায় রোটারি বাংলাদেশ আয়োজিত ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এ সময় রোটারি বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার শুরু করা খাদ্য ও অর্থের বিনিময়ে শিক্ষা কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান আরও গতিশীল করার পদক্ষেপ নিয়েছেন। আমরা চাই নতুনভাবে বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি নতুনভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বে রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। অর্থাৎ টোটাল রিফরমেশনের জন্য আমরা কাজ করছি এই এডুকেশন সেক্টরে, বিকজ উই অল নো উইদাউট এডুকেশন দ্য কান্ট্রি উইল বি ওয়ার্থলেস। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ফল উৎসবের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে এই উৎসবের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কেবল ক্ষমতা দখল করার জন্য দলাদলি ও হিংস্র প্রতিযোগিতা এবং এর মধ্য দিয়ে একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরং ফল উৎসবের মতো ছোট আয়োজনও সামাজিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের মধ্যে সত্যিকারের সম্প্রীতি বাড়াতে তিনি এ উৎসবকে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানবিক কর্মকাণ্ডকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 50টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তাই সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে 3 থেকে 5 লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে এটি একটি ব্যাপক সমস্যা, কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে মানুষকে অনেক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সরকার উদ্যোগ নেবেন, সরকার সহযোগিতা করবেন, সরকার চেষ্টা করবেন, কিন্তু আমাদের নিজেদেরও একটু সচেতন থাকাটা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারের প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত চলতি বছরের ইকোসিক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবেলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠারও আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের উপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান। অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর নুগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যানজট নিরসনে ঢাকার 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস টার্মিনাল সংশ্লিষ্টরা। এই উদ্যোগ বাস্তবায়নের রেলপথ ও সেতুমন্ত্রী জানান, আগামী 4 থেকে 6 মাসের মধ্যে রাজধানীর বাস টার্মিনাল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে দেশের মানুষ। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, ইতিমধ্যে এই উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শারমিন ইসলাম মেধার রিপোর্ট। রাজধানী ঢাকার যানজট নিরসনে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। শহরের ভেতরে থাকা 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে সরিয়ে নেওয়া হবে। গাবতলী বাস টার্মিনাল যাবে হেমায়তপুরে এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কাঁচপুরে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস টার্মিনাল সংশ্লিষ্টরা। তাদের মতে এই উদ্যোগ রাজধানীর যানজট কমানোর পাশাপাশি নগরবাসী যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল হবে। দূরপাল্লার বাসগুলো যদি ঢাকার মধ্যে প্রবেশ না করে বাইরে থাকে, তাহলে ঢাকার মধ্যে যেগুলো বাস আছে রাস্তা অর্ধেক প্রায় খালি থাকবো। আবার মনে করেন যে এই গাড়িগুলো আসে বিভিন্ন রাস্তায় ব্লক করে থাকতো বা থেমে থাকতো, এই জায়গাটাও তারা আর পাচ্ছে না, এই জায়গাগুলো খালি থাকতেছে। সব মিলিয়ে অনেক বেটার একটা সিদ্ধান্ত সরকারের। যখন বাইরে যাবে হয়তো প্রথম একটু সাময়িক সমস্যা হবে, পরবর্তীতে আশা করি ভালো হবে।
এক লম্বা সময়ের হচ্ছে ভোগান্তি যাত্রীরা। সো এটা যদি ঢাকার বাইরে যায় তাহলে জনদুর্ভোগ কমবে আসলে। যত দ্রুত এই কাজটা সম্পন্ন করা যাবে, বাংলাদেশের ঢাকা শহর সহ আরও অন্যান্য দেশের পরিকল্পনাগুলো আরও সুন্দরভাবে নিলে আমরা উপকৃত হব। জনগণের জন্য যেটা ভালো হয় ওটাই তো সরকার আসলে করবে। সর্বসাধারণ যেটা মনে করে এবং সরকার যেটা মনে করে দ্যাটস ইট, এটাই রাইট। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী জানান, আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রাফিক ব্যবস্থাপনার বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে দেশের মানুষ। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাস স্ট্যান্ডগুলি, এই ফ্যাসিলিটিগুলি সিটি কর্পোরেশন এনশিওর করবে। টয়লেট, ফ্যানগুলি যাতে চলে, ওয়েটিংয়ের জন্য বড় রুম, এই ফ্যাসিলিটি করবে। তাদেরও কিছুটা সময় লাগবে। এটা হয়ে গেলে 3 মাস পর তারা ওখানে যাবে। এটা প্রিভিউ মিটিং 2-3 দিন আগে হয়েছে মাত্র। সেখানে এই সময়টা আর 1 মাস বাড়িয়ে করা বার্তা দেওয়া হয়েছে। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে। তারা এগ্রি করেছে। আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে, তারা পরিবেশটা এনশিওর করবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সায়দাবাদ বাস টার্মিনাল, এটা এখানে সিটি সার্ভিসটা থাকবে এখান থেকে, আর ইন্টার ডিস্ট্রিক্ট সার্ভিসটা চলে যাবে কাশপুর। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে বাসগুলো আসবে ওদের স্টেশনটা হবে কাশপুর। ওইখান থেকে সিটি সার্ভিস করে তারা সায়দাবাদ নিয়ে আসবে, এখান থেকে তারপর যে জায়গায় যাওয়ার যাবে। এবং এটা এগুলো একটা ডিসেন্ট্রালাইজ করা যাতে এখানে ভিড়টা কম হয়। গুলিস্তান এটার এখানে টার্মিনাল থাকবে না। গুলিস্তানের টার্মিনালটা এটা চলে যাবে নদীর বাঘর, মানে আমাদের জেলখানা যেটা আছে তো ওটার কাছে একটা জায়গা আছে, সেটা চলে যাবে। সেই ব্যাপারেও নির্দেশ দিয়েছেন ওইখানে যে জায়গাটা আছে সেটা কী অবস্থায় আছে। অন্যান্য মন্ত্রণালয়কে তিনি বলেছেন এগুলো আলোচনা করে যাতে সিটি কর্পোরেশনকে সেই জমি বুঝিয়ে দেওয়া হয়। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনের এবং মানুষের জীবনে অনেকাংশে নির্ভর করে সড়ক পরিবহন ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজধানীর যানজট। এই যানজট নিরসনে সংশ্লিষ্টদের মতে যদি রাজধানীর বাইরে বাস টার্মিনালগুলো স্থানান্তর করা হয় তবে বাঁচবে সময় ও জ্বালানি। এর ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন। জানাজা শেষে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দের পক্ষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এবং সংসদ সচিবালয়ের পক্ষে ব্যারিস্টার গোলাম সরোয়ার ভূঁইয়া ও কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ঘিরে তৈরি হয়েছিল আশাবাদ, কিন্তু চুক্তির পরদিনই দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। সুইজারল্যান্ডের চূড়ান্ত আলোচনার আগে সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সময়ে ইসরায়েলের সামরিক তৎপরতা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে বহুল আলোচিত এই শান্তি প্রক্রিয়া কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে।
যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারককে। তবে চুক্তি পরবর্তী প্রথম আনুষ্ঠানিক আলোচনাই এখন অনিশ্চয়তার মুখে। আজ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে কারিগরি আলোচনা শুরুর কথা ছিল। সেই বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে লজিস্টিক ও প্রযুক্তিগত কারণে আপাতত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি, যদিও আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী। এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ওয়াশিংটন থেকে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তেহরান থেকে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরবর্তীতে সুইজারল্যান্ডে এর আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। ইরান জানিয়েছে এখন মূল লক্ষ্য চূড়ান্ত চুক্তির আলোচনা। প্রস্তাবিত ৬০ দিনের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শান্তি প্রক্রিয়ার উপর ছায়া ফেলছে আঞ্চলিক উত্তেজনা। সমঝোতার পরেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে এবং এ কারণেও বৈঠক পিছিয়ে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, ইরান চুক্তির শর্ত মেনে চললে কূটনৈতিক অগ্রগতির পথ খোলা থাকবে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে একদল বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনা সদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। নাইজারের রাজধানী নিয়ামিতে দেশটির বৃহত্তম এই বিমানবন্দরে হামলা হয়, যা সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। ৫ মাসের কম সময়ের মধ্যে এই বিমানবন্দর দ্বিতীয়বার মতো বড় ধরনের হামলার শিকার হল। হামলার ধাক্কা সামলে ওঠার পর নাইজার প্রতিরক্ষা বাহিনী পুরো এলাকা অবরুদ্ধ করে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে আরও ৪ হামলাকারী আহত হয়েছেন এবং সন্দেহভাজন ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযানে ঘটনাস্থল থেকে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ RPG-7 রকেট লঞ্চার, AK-47 রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক ও হাজার হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক। সত্য জানুন। মেট্রো রেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে এমন দাবি তুলে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি ঘিরে তৈরি হয় উদ্বেগ, প্রশ্ন ওঠে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়েও। কিন্তু যাচাই করে দেখা গেছে ছবিটির প্রেক্ষাপট ভিন্ন। নির্মাণ কাজের একটি দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় একটি পিলারের নিচে খনন কাজ চলছে। ছবিটি শেয়ার করে দাবি করা হয়, মেট্রো রেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। কেউ কেউ আবার একই ছবির সঙ্গে পদ্মা রেল সেতুর আশেপাশে মাটি কাটার ঘটনাও যুক্ত করে নানা মন্তব্য করেন। দাবিগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মেট্রো রেলের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার নয়, বরং এটি ঢাকার কমলাপুর এলাকার নির্মাণাধীন মেট্রো স্টেশনের একটি অংশের ছবি। অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে নিউজ নামের একটি ফেসবুক গ্রুপে গত ৪ জুন প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। সেখানে থাকা ছবির সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। পরবর্তীতে গুগল ম্যাপ ব্যবহার করে স্থানটি শনাক্ত করা হলে নিশ্চিত হওয়া যায় ছবিটি কমলাপুর মেট্রো রেল প্রকল্প এলাকার।
বিষয়টি নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আহসানুল্লাহ শরীফের সঙ্গে যোগাযোগ করে রিউমার স্ক্যানার। তিনি জানান, কমলাপুর নির্মাণাধীন মেট্রো স্টেশনের দক্ষিণ পাশে পোর্টাল পিয়ারের নিচে গ্রেড বিম নির্মাণের প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এটি প্রকল্পের স্বাভাবিক নির্মাণ কাজের অংশ। একই ধরনের আরও ২৮টি গ্রেড বিম ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ মেট্রো রেলের অবকাঠামো নির্মাণের জন্য পরিচালিত স্বাভাবিক খনন কাজের একটি ছবিকে অবৈধভাবে পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবারে খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রামে ৩ ম্যাচের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে মোট রেনশোর ৮৯ এবং টিম ডেভিডের ৪৫ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯৬ রানে পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ একাই নেন ২ উইকেট। জবাবে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ২ ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান মাত্র ২ ওভারে স্কোরবোর্ডে তুললেন ৩৩ রান। চতুর্থ ওভারে ১৫ বল ৩০ রান করা তানজিদকে ক্যাচে পরিণত করেন অজি স্পিনার ম্যাট রেনশ। এরপর উইকেটে এসে সৌম্য সরকারকে ৯ বলে ১৫ রান করে দ্রুত সাজঘরে ফিরলে ৭৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও পারভেজ হাসান ইমো দুর্দান্ত ব্যাটিংয়ে ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। এরপর ৩৬ রান করা পারভেজ ও ৪২ রান করা সাইফ দ্রুত আউট হন। বাঁচা মরার ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। তবে ব্যক্তিগত ৩৫ রানে তাওহিদ হৃদয় আউট হলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। আব্দুল গাফফার সাকলাইন ১৩ রানে অপরাজিত ছিলেন। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৯ এবং সূর্যাস্ত ৬টা ৪০। এবারে জানিয়ে দিচ্ছি কর্ণফুল নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর ৪টা ৩৬। জোয়ার